অন্নপূর্ণা যোজনার যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মটি রয়েছে, ফর্মটি কীভাবে ফিল আপ করবো খুবই সহজ সরলভাবে বোঝানো হয়েছে ভিডিওটিতে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে ফর্মটি ফিল আপ করা হবে তা জানার জন্য। প্রথমে কি বলেছে দেখুন, পারিবারিক পরিচয় বা বিকল্প ইনপুট এবং নির্দেশিতা, মানে পরিবারের প্রধানের নাম বা হেইস ও হেড অফ দ্য ফ্যামিলি। এছাড়া প্রত্যেকটা বিভাগ পূরণ করা কিন্তু বাধ্যতামূলক বলেছে, কোনো জায়গায় বাদ রাখা যাবে না। তো প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির ফ্যামিলি প্রধান যে আছে তার নাম লিখতে হবে, পুরো নাম এখানে মাঝখানে এখানে লিখে দিতে হবে। আধার কার্ড অনুযায়ী, মানে আধার কার্ডে যে নাম আছে স্পেলিং সেটা দেখে কিন্তু সেইভাবেই নামটা ফিল আপ করতে হবে। সবচেয়ে ভালো হবে পুরো ফর্মটা কিন্তু ইংলিশে ফিল আপ করলে। তারপরে কি বলেছে এখানে, জন্ম তারিখ, দিন, প্রথমে দিন লিখতে হবে, তারপরে মাস, তারপরে বছর, এগুলো সব আধার কার্ড অনুসারে কিন্তু লিখতে হবে। তারপরে পরিবারের প্রধান কে, সে পুরুষ না মহিলা বা অন্যান্য, এখানে সেটা টিক মার্ক করতে হবে। তারপরে 4 নম্বর কলামে বলেছে পরিবার প্রধানের আধার নাম্বার লিখতে, এখানে পরিবার প্রধানের আধার নাম্বার দিতে হবে। তারপরে ডিজিটাল রেশন কার্ড দিতে বলেছে, রেশন কার্ডের পারিবারিক আইডি, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার ওখানে দিতে হবে। এবারে পরিবারের মোট কতজন সদস্য রয়েছে সেটা এখানে ঠিকানা দিতে হবে, পুরো কমপ্লিট ঠিকানা লেখার পরে এখানে স্থায়ী ঠিকানা একই যদি হয় তো নিয়ে লিখে দিলে হয়ে যাবে। তারপরে রয়েছে যোগাযোগ নাম্বার, এখানে যোগাযোগ নাম্বার দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার, বিশেষ করে পরিবার প্রধানের যে আধার কার্ডের সাথে যুক্ত যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা ওখানে দিতে হবে। তারপরে 9 নম্বর কলমে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বার পরিবারের সকল সদস্যের, মানে পরিবারে যে কয়জন সদস্য আছে তাদের সবার নাম, জন্ম তারিখ, ছেলে না মেয়ে, ওখানে লিঙ্গ দিতে হবে এবং পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক, পরিবার প্রধানের সঙ্গে যদি বাবা হয় বাবা হবে, যদি দাদু হয়, ঠাকুর দাদা হয় তাহলে ঠাকুর দাদা হবে, এরকমভাবে সম্পর্ক কিন্তু ওখানে দিতে হবে। আর যারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে ওই পরিবারে, তাদের সবার এখানে হেয়ার অপশানে গিয়ে হেয়াতে চিহ্নিত করতে হবে। আর 5 বছরের কম বয়স যদি হয় তাহলে সেখানে আধার কার্ডের নাম্বারের জায়গায় NA এটা লিখে চিহ্নিত করতে হবে, কারণ তার আধার কার্ড এখনও হয়নি। তার জন্য যদি আধার কার্ড হয়ে থাকে তাহলে আধার নাম্বার দিয়ে দিলেই হবে। এইভাবে পরিবারের যে কয়জন সদস্য আছে তাদের সবার নাম এখানে পরপর দিতে হবে। এখানে 5 জনের নাম দেওয়ার অপশান রয়েছে, 5 জন পর্যন্ত নাম দেওয়ার অপশান রয়েছে পরিবার সদস্য। তো এইভাবে পরপর করে এখানে 5 জনের নাম দেওয়ার পরে পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপ, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট বা নগদ অর্থ স্থানান্তরের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। প্রথমে ব্যাংকের নাম দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার যে আছে তার, তারপরে তার অ্যাকাউন্ট নাম্বার, তার IFSC কোড নাম্বার, তারপরে ফ্যামিলিতে আর বাদবাকি যতজন সদস্য আছে তাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড নাম্বার এগুলো দিতে হবে। এবং যে অ্যাকাউন্ট নাম্বার দেবেন সেটা যেন DBT লিঙ্ক থাকে বা DBT ক্রেডিটের জন্য আধারের সঙ্গে নিযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারই কিন্তু দিতে হবে। যে ব্যাংক অ্যাকাউন্ট আধার DBTর সঙ্গে লিঙ্ক নেই সে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে ফ্যামিলিতে যে কয়জন মেম্বার আছে সবার ব্যাংক অ্যাকাউন্ট এবং IFSC কোড নাম্বার দিতে হবে। তারপরে 11 নম্বর স্টেপে রয়েছে পরিবারের প্রধান যার ভোটার তালিকার অংশ নম্বর সহ এখানে দিতে বলেছে, কোন বিধানসভা ক্ষেত্র কত নম্বর অংশ, মানে পার্ট নাম্বার কত সেটা লিখতে হবে এবং সদস্যের ভোটার কার্ড নাম্বার এটা লিখতে হবে। এরকমভাবে ফ্যামিলিতে যে কয়জন মেম্বারের ভোট আছে সবারই ভোটার কার্ড নাম্বার এবং ভোটার অংশ নাম্বার লিখতে হবে। তারপরে 12 নম্বর স্টেপে বলেছে এরা কোন জাতি, অসংরক্ষিত জাতি আর সংরক্ষিত জাতি, এখানে তপশিলি, SC ST OBC এখানে সব যে জাতি হবে সেটা টিক মার্ক করতে হবে শুধুমাত্র। টিক মার্ক করার পরে তারপরের স্টেপে রয়েছে কি, রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, রেশন কার্ডের বিবরণ দিতে হবে তারপরের স্টেপে।
পরের স্টেপে বলেছে কি রেশন কার্ড ডিটেলস, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ যদি হয় তাহলে এখানে হ্যাঁতে টিক মার্ক করতে হবে। তারপরে কি বলেছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। তা আপনার রেশন কার্ডের কী ধরন, AAYSP RKSY 1 2, এখানে টিক মার্ক করতে হবে। তারপরে বলেছে কি পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, প্রত্যেক মাসে যদি রেশন তোলা হয় তাহলে ওখানে হ্যাঁ লিখতে হবে, আর যদি রেশন না তোলা হয় তাহলে না লিখতে হবে। তারপরে কি বলেছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কতগুলো রুম আছে, 3 বা তার বেশি, যদি পাকা ঘর থেকে থাকে তাহলে হ্যাঁ করতে হবে, আর 3টে রুমের যদি কম হয় তাহলে এখানে না করতে হবে। পরিবারের জমি যেটা রয়েছে জমিটা কি নিজেদের, যদি হ্যাঁ নিজেদের হয় তাহলে হ্যাঁ করতে হবে, আর যদি ভাড়ার হয় তাহলে না করতে হবে। তারপরে বলেছে রেজিস্ট্রেশনের নথি বা মিউটেশনের কপি, হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, জমির যে রেকর্ড নিজের নামে রেকর্ড থাকলে বা ফ্যামিলির, সেই রেকর্ডের কপি কিন্তু এখানে দিতে বলেছে যদি নিজের নামে থেকে থাকে। তারপরে কি বলেছে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ, পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদের সবার মিলে মোট কতটা জমি আছে সেটা কিন্তু এখানে লিখতে বলেছে। তারপরের স্টেপে কি বলেছে দেখুন, পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ এখানে শতক হিসাবে লিখতে হবে মোট কতটা জমি আছে। তারপরের স্টেপে কি বলেছে যানবাহন, আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা এখানে লিখতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হবে। গাড়ি কি গাড়ি, জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত এখানে লিখতে হবে কি গাড়ি সেটা। তারপরে কি বলেছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ লিখতে হবে, যদি না থাকে তাহলে না লিখতে হবে। এবার যদি থেকে থাকে তাহলে ফ্যামিলির প্রধানের যদি থাকে এখানে সরকারি স্বাস্থ্য বিমা না বেসরকারি স্বাস্থ্য বিমা সেটা লিখতে হবে, টিক করতে হবে। তারপরে লিখতে হবে সে প্রিমিয়াম কত টাকা পাবে, শিওর প্রিমিয়াম কত টাকা পাবে ওটা লিখতে হবে। তারপরে বলেছে প্রিমিয়াম কত, মান্থলি প্রিমিয়াম কত টাকা স্বাস্থ্য বিমা সেটা দিতে হবে। এবার পরিবারে যে কজন সদস্য স্বাস্থ্য বিমা আছে সবার এইভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তারপরের স্টেপে চলে যায়। স্বাস্থ্য বিমা দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আয় বা পেশা সম্পর্কে বলতে বলেছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে কোনো সদস্য কি ট্যাক্স প্রদান করে, যদি প্রদান করে তাহলে হ্যাঁ, আর না হলে না। তারপরে বলেছে পরিবার সদস্যদের প্যান কার্ড যদি থেকে থাকে সবার প্যান কার্ড এখানে কিন্তু উল্লেখ করতে হবে, প্যান কার্ডের নাম্বার দিতে হবে, প্যান কার্ডের নাম দিতে হবে, যে কয়জন সদস্যর প্যান কার্ড আছে সবার প্যান কার্ড ডিটেলসই কিন্তু দিতে হবে। এবার তার পরের স্টেপে কি বলেছে কর্মসংস্থানের ধরন, মানে পরিবারের প্রধান কি কাজ করে, সরকারি ক্ষেত্রে কাজ করে না বেসরকারি ক্ষেত্রে কাজ করে, নাকি অন্য পরিযায়ী শ্রমিক বা বেকার বা অন্যান্য, এভাবে এখানে টিক মার্ক করতে হবে, কে কী কাজ করে তার টিক মার্ক করে এভাবে সমস্ত সদস্যদের ডিটেলস ফিল করতে হবে। তারপরে বলেছে পরিবারের শিক্ষাগত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা অশিক্ষিত যোগ্যতা এখানে দিতে হবে। প্রাপ্তবয়স্ক সে কি মানে পরিবারের যে প্রধান রয়েছে সে যদি শিক্ষিত হয় তাহলে ওখানে কিন্তু টিক মারতে হবে, আর অশিক্ষিত হলে অশিক্ষিততে টিক মারতে হবে। আর যদি শিক্ষিত হয়ে থাকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা কিন্তু ওর পাশে লিখতে হবে। এরকমভাবে ফ্যামিলির সমস্ত মেম্বারদের শিক্ষাগত এবং অশিক্ষাগত যোগ্যতা এখানে প্রদান করতে বলেছে। এবারের পরের স্টেপে যাই, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এখানে বলেছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থেকে থাকে এখানে প্রযোজ্য যদি হয় সিএ অ্যাপ্লাই করলে ডিটেলস লিখতে হবে, আর না হলে নো করে দিতে হবে। তারপরে বলেছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড এগুলো যদি কোনো কিছু থেকে থাকে তাহলে এখানে সেই কার্ডের নাম্বার দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, আর ইস্যু হয়েছে কোন ডেটে সেগুলো ফিল করতে হবে।
আর যদি না থেকে থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই। এরপরের স্টেপে বলেছে যদি SIR 2026-এর নাম বাদ পড়ে, মানে 2026-এর SIR-এ যদি নাম বাদ পড়ে থাকে তাহলে ট্রাইব্যুনালের বিচারাধীনে যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করতে হবে, আর যদি না থেকে থাকে ট্রাইব্যুনালের নাম তাহলে না, আর না হলে প্রযোজ্য নয় লিখতে হবে। তাহলে এখানে 2026-এর SIR-এর ডিটেলস ফিল করে দেবে। যদি কোনো নাম না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। যদি SIR-এ ওয়েটিংয়ে নাম আছে বা ট্রাইব্যুনালে নাম ছিল এরকম থাকলে কিন্তু এগুলো উপরে টিক মার্ক করে দিতে হবে। এইভাবে ফ্যামিলি যে কয়জন মেম্বার আছে সবারই এই ডিটেলসগুলো ফিল করতে হবে। তারপরে বলেছে কি বিদ্যালয়ের অধ্যয়ন বা পরিবারের সকল শিশুর বিবরণ। পরিবারে কজন শিশু আছে, তারা কোন শ্রেণীতে পড়ে, কোন স্কুলে পড়ে এবং ওই স্কুলের ধরন, সেই স্কুল কি সরকারি স্কুল না বেসরকারি স্কুল নাকি মাদ্রাসা না অন্যান্য, এইগুলো সমস্ত কিছু কিন্তু ফিল করতে হবে। ফ্যামিলি যে কটা বাচ্চা আছে তাদের শিক্ষাগত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে শিশুর টিকাকরণের অবস্থা, শিশুগুলোর কি সব টিকাকরণ কমপ্লিট হয়ে গেছে নাকি টিকাকরণ হয়নি, এগুলো কিন্তু তারপরের স্টেপে এগুলো টিক মার্ক করতে হবে। তারপরে বলেছে কি সরকারি প্রকল্পের আওতার সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? এখন বর্তমানে সরকারি কোনো প্রকল্পের ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্প মানে ডিবিটির মাধ্যমে সরকারি কোনো প্রকল্পের টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে ওখানে হ্যাঁ লিখতে হবে এবং ওই প্রকল্পের নাম লিখতে হবে। আর যদি না পেয়ে থাকেন তাহলে শুধু নাতে টিক মারলেই হয়ে যাচ্ছে। এবং তারপরের স্টেপ এই পর্যন্ত কিন্তু পুরোপুরি ফর্ম প্রায় ফিল আপ শেষ হয়ে গেল। এই যে এখানে বাদ দেওয়া হলে কারণ অফিস কর্তৃক পূরণীয়, এইখানে কিন্তু কিছু লিখতে হবে না, এখানে ব্ল্যাঙ্কই রাখতে হবে। যদি ফর্মটি কোনো কারণবশত বাদ যায় তাহলে কিন্তু এখানে ওরা লিখে দেবে। তোমার স্ট্যাটাস কীভাবে চেক করতে হবে এটা কিন্তু পরে অফিসিয়ালি জানানো হবে, এখনও অফিসিয়ালি জানানো হয়নি। বা কোনো লিস্টও হয়তো বেরোতে পারে যে কারা কারা 3000 টাকা করে পাবে অন্নপূর্ণা ভাণ্ডার, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। খুব সম্ভবত কোনো লিস্ট হয়তো দিয়ে দেবে এবং কারণ বলে দেবে সেখানেও বাদ গেছে। তারপরে এখানে যে স্বাক্ষরের অপশান রয়েছে এখানে সই করতে হবে যে ফর্মটি ফিল আপ করছে। এবং এখানে কি বলেছে দেখো, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। আর এখানে পরিবার বলতে কি বলেছে, পরিবার বলতে এমন এক দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এইভাবেই কিন্তু পরিবারের হিসাবটা করা হবে, পরিবারে যে কয়জন সদস্যর নাম দেওয়া হচ্ছে। এবং তারপরে এই যে লাস্টে যে অপশানটি রয়েছে এখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা আমি পুরো সবুজ চিহ্ন করে দিয়েছি, এখানে আর কিছু লিখতে হবে না, এটা শুধু সরকারি ব্যবহারই করবে, মানে এটা অফিস থেকে ফর্মটা ফিল আপ করবে বাদবাকি অংশ। তো এখানেই ফর্মটি ফিল আপ সমাপ্ত হলো। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, এই ধরনের ভিডিও দেখবার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে, আমি তার উত্তর দিয়ে দেব। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।